আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে যে পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান আসিম মনির বেশ ভালো রকম একটা ফাঁদের মধ্যে ফেলেছে। বিগত কয়েক মাস ধরে আমরা কিন্তু খেয়াল করছিলাম, কথা নেই বার্তা নাই, এই আসিম মনিরকে এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ডেকে নিয়ে একসঙ্গে ডিনার করে খায় লয়, কত খোশ গল্প করে, হাসি খুশি কত ছবি টবি তোলে। তখনই কিন্তু আমরা বুঝছিলাম যে ভিতরে ভিতরে অনেক কিছুই হতে যাচ্ছে এবং অনেক কিছু প্ল্যান ফায়তারাই আমেরিকা করেছে, এবং সেই প্ল্যান ফায়তারাই এই পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করতে চায়। এটা তো সবাই জানে যে পাকিস্তান নামক দেশটা, সেখানে এই যে সেনাবাহিনী তারা কী করে, আমেরিকার ভাড়াটে হিসেবে কাজ করতেই কিন্তু দশকের পর দশক অভ্যস্ত, এটাই আমরা জানি। এই যে দেখেন কী সুন্দর হাস্যোজ্জ্বল ছবি, তাই না? কী হাস্যোজ্জ্বল ছবি। কিন্তু আমরা তো এটা জানি যে সেই 1980-র দশক থেকে শুরু করে এই পাকিস্তানি বাহিনী বস্তুতে আমেরিকার ভাড়াটে হিসাবে কাজ করে এই আফগানিস্তানে কত গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ করছে। তারপরে তালেবানদের হত্যা করার জন্য, মানে তালেবান নির্মূল করার জন্য এই পাকিস্তান কত সাহায্য সহযোগিতা করছে, কি করে নাই? করছে তো। এবং এত কিছুর পরে মাঝখানে বিশেষ করে যে গত টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসছিল তখন কিন্তু পাকিস্তানকে খুব অপছন্দ করত। বস্তুত এই পাকিস্তানের নাফরমানি, মানে বিশ্বাসঘাতক কাজ করবার জন্যে আমেরিকা, মানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল আমরা টাকা টুকা দিচ্ছি এই যে এই পাকিস্তান সেনাবাহিনীকে, যে তালেবানদেরকে যেন ধরিয়ে দেয় বা তালেবানের যে সমস্ত ঘাঁটি মাটি আছে এগুলো যেন মার্কিন সেনাবাহিনীকে চিহ্নিত করে দেয়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, চিহ্নিত করে দিত ঠিকই, আমেরিকান বাহিনী গিয়ে যখন সেখানে বোমা বা মিসাইল মারত, পরবর্তীতে দেখা যেত একটা তালেবানও মারা যায় নাই। তো তখন ঘটনা কি? ঘটনা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী ওই তালেবান ঘাঁটি দেখিয়ে দেওয়ার জন্যে, মানে দেখিয়ে দেওয়ার আগে ওই তালেবানদেরকে বলে দিত এই তোরা ওখান থেকে ভাগ, আমেরিকার বিমান গিয়ে কিন্তু ওখানে বোমা মারবে, তোরা ভেঙে যেত। এবং এইটা যে করতো তারও কারণ আছে। কারণ হচ্ছে এই তালেবান দমনের নামে, মানে সন্ত্রাস বিরোধী যে একটা অভিযান আমেরিকা শুরু করছিল ওই যে ওই 2001 সালে টুইন টাওয়ার ধ্বংসের পরে, তো তারই একটা অংশ ছিল এই আফগানিস্তানে আমেরিকার যে সামরিক যে অভিযান। তো এই সামরিক অভিযানে এখানে বস্তুত এই পাকিস্তানকে আমেরিকা ভাড়াটি হিসেবে ব্যবহার করতো এবং তাদেরকে টাকা টুকা দিত। তো এখন এই তালেবান যদি এই আফগানিস্তান থেকে একেবারে উচ্ছেদ হয়ে যায়, মানে সবগুলোর যদি মেরে ফেলে আমেরিকা, তো তাহলে তো পাত্তাড়ি গুটাবে, আমেরিকা তো ওখান থেকে ভেগে যাবে, এবং তখন তো একটা সন্ত্রাস বিরোধী অভিযানের নামে এই পাকিস্তানকে তো টাকা টুকা দিবে না। তো এই পাকিস্তানের সেনাবাহিনী সে আনা, তারা চিন্তা করছে আমেরিকা হলো একটা দুধেল গাই, কামধেনু। কামধেনু আছে না, ওই যে ভারতীয় কি একটা পৌরাণিক কাহিনীতে আছে যে কামধনু বাচ্চা কাচ্চা দেয় না, গাভীন হয় না, অথচ খালি দুধ দেয় আর দেয়, দেয় আর দেয়, দুধ আর শেষ হয় না। তো পাকিস্তানের কাছে আমেরিকা ছিল এরকম একটা কামধেনু। এখন এই কামধেনুর লাইফ আরও প্রলম্বিত করার জন্য তাদেরকে কি করতে হবে? প্রলম্বিত করতে গেলে ওই তালেবানদেরকে তো সমূলে নিঃশেষ করা যাবে না, কারণ সমূলে নিঃশেষ হলে তো আমেরিকা ওখান থেকে ভেঙে যাবে, টাকা টুকা আর আমেরিকা ওই পাকিস্তানি সেনাবাহিনীকে দিবে না। এই জন্যেই বস্তুত ওরা কিছু কিছু ক্ষেত্রে তালেবানের ঘাঁটি দেখিয়ে দিয়ে তারা হয়তো তালেবানদেরকে বলতো না যে তোরা ওখান থেকে সরে যায়, কিছু কিছু ক্ষেত্রে দিত না, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে এগুলো করতো। বস্তুত তারা চাইতো যে তালেবানরা যতদিন বেঁচে থাকবে এই কামধেনু থেকে এরা দুধ পাবে। তো এই ঘটনা তো একটা পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন এগুলো জেনে যায়, এবং জেনে যাওয়ার পর গত টার্মে এই পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের খুবই খারাপ সম্পর্ক ছিল, এটা তো সবাই জানে। কিন্তু এইবার বিস্ময়করভাবে, কথা নেই বার্তা নাই, সেই পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্প একেবারে অতিরিক্ত মাখামাখি, অতিরিক্ত ঘাতির করা শুরু করলো, তাই না? এবং কী কারণে করা শুরু করলো সেগুলো কিন্তু এখন জানা যাচ্ছে। তো সেটা কি? সেটা হচ্ছে যে আমরা জানি যে গাজাতে অলরেডি ভেঙে চুরে একেবারে খান খান করে দিয়েছে, ডেস্ট্রয় করে ফেলছে যে ইসরায়েল, তাই না? তো এখানে ওই ডোনাল্ড ট্রাম্প তো একটা শান্তি প্রস্তাব উপস্থাপন করেছে 20 দফা,
তো ওই 20 দফার মধ্যে একটা অন্যতম দফা হচ্ছে যে গাজার শাসন ব্যবস্থা আর হামাসের উপরে থাকবে না, এবং ওখানকার নিরাপত্তা এবং পুনর্গঠনের দায়িত্ব থাকবে। ওখানে একটা আন্তর্জাতিক একটা শান্তি বাহিনী তৈরি হবে, এবং যে শান্তি বাহিনী বস্তুত মুসলিম দেশের সেনাবাহিনী দিয়েই করা হবে, এইরকম। তো উদ্দেশ্য কিন্তু একেবারে পরিষ্কার, সেটা হলো যে কাঁটা দিয়ে কাঁটা তোলা। কারণ এতদিন তো ইসরায়েলি বাহিনী এই কাজটা করছে, তো সারা দুনিয়ার মানে বিশেষ করে মুসলমানরা তো বলে যে এই ইসরায়েলিরা এই প্যালেস্তিনীয় মুসলমানদেরকে হত্যা করে। ভালো কথা, ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে তাহলে তো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওখানে ইসরায়েলি বাহিনী যা করার তা তো করে দিয়েছে অলরেডি, তাদের কোমর ভেঙে দিয়েছে। তো এখন বাকি যেগুলা ওখানে লুকিয়ে টুকিয়ে আছে গর্তের মধ্যে, ওই যে কি টানেল না, তো ওইখানে যেগুলো লুকিয়ে টুকিয়ে আছে এইগুলা একেবারে নিঃশেষ করার জন্য আর ইসরায়েলকে ব্যবহার করার দরকার নাই, এখন মুসলমানদেরকেই ব্যবহার করি। এই জন্যে ওই 20 দফা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে যে মুসলিম দেশের সেনাদেরকে দিয়ে একটা শান্তি বাহিনী তৈরি করে গাজায় এখানে মোতায়েন করা হবে, এবং তাদের প্রধান কাজ হবে বস্তুত ওখানে যে বাকি যে আমার সদস্য আছে না, গর্তে ইঁদুরের গর্তে লুকায় টুকা আছে, মাঝে মাঝে বের হয়ে এসে গুলিগুল্লা মারে, তো ওদেরকে নিকেশ করা। অর্থাৎ এতদিন খালি ইসরায়েলের উপরে দোষ ফেলানো হতো, আর ইটস ওকে, ইসরায়েলের দরকার নাই, এবার মুসলমান দিয়ে মানে মুসলমান সেনাবাহিনী দিয়েই এই গাজার বাকি যে হামাস টামাস আছে এগুলোকে নিকেশ করতে হবে। তো এবং ডোনাল্ড ট্রাম্প বস্তুতে এই পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনিরকে এতদিন লাই দিয়েছে বস্তুত ওই শান্তিরক্ষী বাহিনীতে পাকিস্তানের একটা বেশ উল্লেখযোগ্য অংশ গ্রহণের নিমিত্তে, অর্থাৎ লোহানি দিয়েছে তোমরা যদি এখানে অংশগ্রহণ করো তাহলে তোমাদের ওখানে সাহায্য সহযোগিতা দেয়া হবে। এবং আমরা অলরেডি দেখলাম যে অলরেডি আসিম মুনির সেই সাহায্য মানে তার সেনাবাহিনী গাজায় পাঠাবে এ ব্যাপারে কিন্তু রাজি হয়ে গেছে। কি করে বুঝলাম আমি, ওদের যে প্রায় 70-75টা যে F-16 জঙ্গি বিমান অনেক আগে 80-র দশকে কিনছিল, প্রায় কত 40-45 বছর আগে কিনছিল না, তো এইগুলার যে সিস্টেম আপগ্রেডেশন কিন্তু করা হচ্ছিল না, দীর্ঘদিন ধরে এগুলো পুরনো হয়ে গেছে, এবং সিস্টেম তো নিত্য নৈমিত্তিক আপগ্রেডেশন করা লাগে, বিশেষ করে এখন AI এর যুগে যখন প্রবেশ করেছে, তাই না? তো এগুলো কিন্তু করতেছিল না এই যে আমেরিকা। তো এই কিছুদিন আগে দেখলাম যে প্রায় 65-66 কোটি ডলার খরচ হবে, এটা আমেরিকা পাস করে দিয়েছে যে ঠিক আছে ওদের F-16 জঙ্গি বিমানকে আপগ্রেডেশন করে দেওয়া হবে। তো এটা কি এমনি নাকি? এটা তো অবশ্যই এই পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর অবশ্যই রাজি হতে হয়েছে যে গাজাতে ওখানে শান্তিরক্ষী বাহিনীতে থাকতে হবে। এখন কথা হচ্ছে যে শান্তিরক্ষী বাহিনীতে এই পাকিস্তানের সেনাবাহিনী থাকবে গাজায়, তাতে করে সেনাবাহিনী প্রধান গ্যাড়াকলে পড়বে কেন? গ্যাড়াকলে এই কারণে পড়বে, আমরা তো সবাই জানি যে মুসলিম দেশগুলোর মধ্যে জনগণের মধ্যে এই যে গাজা যে হামাস, হ্যাঁ, অমুসলিমদের কাছে তারা ভীষণ রকম ভয়ঙ্কর সন্ত্রাসী জঙ্গি, কিন্তু মুসলমানদের কাছে তো তারা খাঁটি সহি মুসলমান, তাই না? এখন এই পাকিস্তানে তো এই হামাসের বিশাল জনপ্রিয়তা, তাই না? এবং তাছাড়া পাকিস্তানে অনেকগুলো ওই মৌলবাদী গোষ্ঠী আছে যাদের কিন্তু বিপুল জনসমর্থন আছে, এমনকি ইমরান খানের মতো একজন জনপ্রিয় নেতার যে রাজনৈতিক দল তাদের মধ্যেও কিন্তু এই হামাসের জনপ্রিয়তা বিপুল। এখন পাকিস্তানি সৈন্য গিয়ে যদি হামাস নিধনের কর্মযজ্ঞে লিপ্ত হয়, তাহলে এই পাকিস্তানে যে বর্তমানে সরকার এবং সেনাবাহিনী তারা প্রচণ্ড জনরোষের মধ্যে পড়বে না? প্রচণ্ড রকম একটা জনরোষের মধ্যে পড়ে এমনকি পাকিস্তানের মধ্যে ওই বর্তমানে যে সরকার সারখার হয়ে যেতে পারে, এবং পাকিস্তানের সেনাবাহিনীর যে বর্তমান ক্ষমতা এগুলো কিন্তু অনেকটাই সারখার হয়ে যেতে পারে। কারণ জনগণ যদি খেপে ওঠে সেখানে তো মানে ইচ অ্যান্ড এভরি জনগণ যদি খেপে ওঠে তখন তো বিশাল সমস্যা, তখন তো আপনি কামান বন্দুক দিয়ে ঠেকাতে পারবেন না। আর এই গাজার এই হামার সমস্যা এমন একটা সমস্যা বা এমন একটা ইস্যু যে ইস্যুর প্রতি পাকিস্তানের ইচ অ্যান্ড এভরি পাকিস্তানি তারা কিন্তু সমর্থন করে, এবং ওই হামাসের প্রতি তাদের কিন্তু একটা সফট কর্নার আছে, তাই না? তো সেখানে সেই পাকিস্তানির সেনারা গিয়ে হামাস সদস্যদেরকে গুলি দিয়ে মারবে আর পাকিস্তানিরা কি চুপ করে থাকবে নাকি? এখানে
পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর পক্ষে একটা লোক থাকারও তো কথা না। এবং শুধু তাই না, খোদ যে সেনাবাহিনীর সদস্যরা ওখানে যাবে তারাও তো আসলে হামাসকে সমর্থন করে, তাই না? তো তারা তখন কি করবে, অনিচ্ছাকৃতভাবে হলেও তো হামাসকে নিরস্ত্র করা লাগবে, কি লাগবে না? কারণ ওখানে শান্তিবাহিনীর মূল কাজই তো হবে ওখানে হামাসকে নির্মূল করা। তো ওই হামাসের সুযোগ পাইলেই তো ওই শান্ত বাহিনীর লোকদের উপরে গুলি মারবে, তারপরে রকেট মারবে, তাই না? তো সেক্ষেত্রে পাকিস্তানি সৈন্যদের ইচ্ছা না থাকলেও তো এই একেবারে সহি মুমিন মুসলমান এই হামাসের উপর গুলি দিতে হবে। এখানে দেখেন কি একটা ভয়ঙ্কর অবস্থা, ওই সৈন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও তারই সহসাথী ভাই মুসলমানকে গুলি দিয়ে মারতে হবে। এবং শুধু তাই না, ওইখানে গুলি দিয়ে মেরে যদি দেশে অন্তত শান্তিতে থাকা যেত তাহলেও হতো না, দেশে আরও ভয়ঙ্কর অরাজকতা শুরু হবে, ভয়ঙ্কর আন্দোলন শুরু হবে, এটা একেবারে নিশ্চিত। তো এখন এই ধরনের একটা কঠিন অবস্থার মধ্যে এই যে ডোনাল্ড ট্রাম্প, এই যে পাকিস্তানের আসিম মুনির এবং শাহবাজ শরীফ মানে প্রধানমন্ত্রী তাকে ফেলে দিয়েছে, অর্থাৎ ফাটা বাঁশের মধ্যে এমনভাবে ফেলে দিয়েছে যে এখান থেকে বের হওয়ার তাদের কিন্তু কোনো উপায় নেই। আর বের হবেটা কী করে, কারণ পাকিস্তান তো একটা দেউলিয়া রাষ্ট্র, তাদের তো টাকা টুকা লাগবে, তো দিবেটাকে আমেরিকা দিবে। তো অতএব ইচ্ছা না থাকলেও এখন জনগণ কি করলো না করলো এগুলো কেয়ার করার তাদের টাইম নাই, কারণ তাদের টাকা লাগবে, তাই না? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে তাদের এতদিন মাথায় তুলে না আসছে, যেটা নাকি ভারতের জন্য অনেকটা চক্ষুশূলের মতো অবস্থা হয়েছিল, তো কেন ডোনাল্ড ট্রাম্প তাদেরকে মাথায় তুলে নেসেছে সেটা কিন্তু অবশেষে বোঝা গেল, এবং যেটা কিন্তু পাকিস্তানের জন্য ভয়ঙ্কর একটা পরিণতির দিকে হয়তো নিয়ে যাবে। এবং যেহেতু ভারত ওই পাকিস্তানের মধ্যে প্রচণ্ড জনরোষ তৈরি হবে, তো এরকম একটা অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী বা সরকার এমন দুর্বল হতে বাধ্য যে সেখানে হয়তো পাকিস্তানের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মুষ্টি আছে না, ওই যে বালুচিস্তান, সিন্ধু, তারপরে ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনখোয়া ইত্যাদি অঞ্চল, আমার তো মনে হয় যে এই সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায়, জনগণের যদি বিশাল রোষ যদি তৈরি হয়, সরকার যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো পাকিস্তান ভেঙে একেবারে খান খান হয়ে যাবে। আমার কাছে কেন জানি সেরকমই মনে হচ্ছে। অর্থাৎ পাকিস্তানকে আমেরিকা এমন ফাটাবাসের সিপায় আটকে ফেলেছে যেখান থেকে বের হওয়ার কিন্তু পাকিস্তানের আর কোনো উপায় নেই। এখন দেখা যাক কী হয়। ধন্যবাদ।